সোহাগ হত্যায় 7 জন গ্রেপ্তারের পরও মিটফোর্ড এলাকায় আতঙ্ক। নিরাপত্তা চেয়ে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ, চিরুনি অভিযান শুরু। শাপলা প্রতীক পেতে আবারও ইসিতে এনসিপি, প্রতীকের তফসিলে থাকছে নৌকা। ক্ষমতা দখলের রাজনীতির বিরুদ্ধে নাহিদের হুঁশিয়ারি। দেশের সংস্কার লাগবে, রাষ্ট্রের সংস্কার লাগবে। আমরা পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে। সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ, এত সহজে দলকে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না বললেন ফখরুল। আজকে যে প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে। রাজধানীর মিটফোর্ডে ভাঙাড়ি ব্যবসায়ী এবং যুবদল কর্মী সোহাগকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার 5 দিন পার হলেও আতঙ্ক কাটেনি স্থানীয়দের। প্রত্যক্ষদর্শীদের অনেকেই কথা বলছেন না ভয়ে। এই ঘটনায় এখন পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামি আলমগীর এবং মনিরকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। 164 ধারায় স্বীকারোক্তি দেবে বলে জানালেও শেষ মুহূর্তে তারা স্বীকারোক্তি দেয়নি। দিনের আলোতে জনবহুল এলাকায় এমন নৃশংসতা, আতঙ্ক ছড়িয়েছে মিটফোর্ড এলাকায়। ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে হত্যার 5 দিন পরেও পুরো এলাকা থমথমে। ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে ও পাথর দিয়ে আঘাত করে হত্যা করে সন্ত্রাসীরা। এ সময় আশপাশে দাঁড়িয়েছিলেন অনেকে। ভয়ে এগিয়ে আসেনি প্রতিবেশী দোকানদারদের কেউই। চাঁদা না দেওয়ার পরিণতি কেমন? সোহাগের মৃত্যুর পর খুনিদের উল্লাস সে বার্তাই দিচ্ছিল। ক্ষুব্ধ মিটফোর্ডের ব্যবসায়ীরা বলছেন, এটা শুধু হত্যাকাণ্ড নয়, এর মাধ্যমে ব্যবসায়ী সমাজকে সতর্ক বার্তা দিয়েছে চাঁদাবাজরা। এটা সন্ত্রাস একটা মেসেজ দিয়ে গেছে, এখানে মারছে, গোপন মারছে, প্রকাশ্যে নিয়ে যা বিজয় মিছিল করছে। এরা আতঙ্কে গেছে, যারা চাঁদা দেবে না তাদের পরবর্তী অবস্থা তাদের এরকম হবে। দিতে বাধ্য, না দিলে উঠাই দেবো, হুমকি দেয়, ব্যবসা করতে পারবা না, রাস্তায় থাকতে পারবা না, উঠে নিয়ে যাবো, মালামাল ফালাই দেয়। কিন্তু আর আগের চেয়ে ভয়ঙ্কর হয়েছে, শুধু হাতটা বদল হয়েছে। আমাদের আইন কড়াকড়ি হোক, ন্যায্য বিচার হোক। এদের বিচার দেখা জানি আর 5 জন এই অন্যায়টা না করতে পারে। এদিকে সোহাগ হত্যায় জড়িতদের ধরতে মাঠে কাজ করছে গোয়েন্দা পুলিশের একাধিক দল। নেত্রকোনা থেকে এজাহারভুক্ত 2 আসামি রাজীব ও সজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা ঘটনাটি খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং ঘটনার সাথে জড়িত যে বা যারাই থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি। আশা করি খুব অল্প সময়ের ভিতরে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন সহ ঘটনার সাথে জড়িত অন্যান্য যারা রয়েছেন তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। সোহাগ হত্যার প্রতিবাদে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা নিরাপত্তার দাবিতে সাময়িক শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে। আমরা চাই আমাদের ক্যাম্পাসে যেন সিকিউর থাকুক। হসপিটাল এরিয়াতে 1 নম্বর গেট থেকে 3 নম্বর গেট পর্যন্ত কোনো ধরনের অবৈধ স্থাপনা থাকা যাবে না। কমপ্লিট শাটডাউন ঘোষণা করছে। আমরা ক্লাস এবং পরীক্ষা সব পরিহার করছি। নির্মমী হত্যাকাণ্ডের পর এলাকায় পুলিশের তৎপরতা বেড়েছে। মিটফোর্ড এলাকার ফুটপাতে ভাসমান দোকানে অভিযান চালিয়েছে পুলিশ। যমুনা নিউজ, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নির্বাচন কেন্দ্রিক স্থিতিশীলতা বিবেচনা করে আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে বিশেষ চিরুনি অভিযান। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, চিহ্নিত সন্ত্রাসী এবং অপরাধীরা এর আওতায় পড়বে। মিটফোর্ডের হত্যাকাণ্ডকে খুবই দুঃখজনক আখ্যা দিয়ে উপদেষ্টা বলেন, এই ঘটনায় 7 আসামি গ্রেপ্তার হয়েছে। নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করা যাবে বলে জানান তিনি। তবে ভোট রমজানের আগে নাকি পরে তা ঠিক করবে কমিশন। মিটফোর্ড ও খুলনায় বর্বর হত্যাকাণ্ড, চাঁদপুরে ইমামের উপর হামলা, এরপর মিরপুরে চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলা, গুলি। কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না হত্যা, মব ও চাঁদাবাজির ঘটনা। এসব বিষয়ে আলোচনা হয়েছে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো ঘটনায় অভিযুক্তরা ছাড় পাচ্ছে না। মিটফোর্ডের ঘটনায় 19 আসামির মধ্যে 7 জন গ্রেফতার হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতিও। এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে খুলনা হত্যাকাণ্ড একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধী সে যে কোনো দলেরই হোক না কেন, কোনো রাজনৈতিক অথবা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। মব সহিংসতা, সন্ত্রাস ও খুন সহ অপরাধমূলক কার্যক্রম দমনে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান চলছে। এর পাশাপাশি বিশেষ চিরুনি অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে
বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হস্তে দমন করবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যেই প্রস্তুতি সম্পন্ন করতে পারবে মন্ত্রণালয়। আমাদের প্রিপারেশনটা আমরা ডিসেম্বরের ভিতরে শেষ করতে চাচ্ছি। তারপরে ধরেন যে ইলেকশনের ডেট এটা এটা দিবে হলো ইলেকশন কমিশন, তারা এটা কবে ইলেকশন দিবে, তো একটা টেন্টেটিভ ডেট তো আপনাকে সবসময় বলা হয়েছে যে রোজার আগে হতে পারে, রোজার পরে হতে পারে। জননিরাপত্তা ক্ষুণ্ণ করে এমন যে কোনো ঘটনার তথ্য বা আভাস পেলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধও করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা আমাদের প্রিপারেশন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। শাপলা প্রতীক পেতে আইনগত বাধা নেই দাবি করে প্রতীকটি পেতে নতুন করে নির্বাচন কমিশনে আবেদন করেছে এনসিপি। মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, প্রতীক হিসেবে শাপলা না পেলে রাজনৈতিকভাবে লড়বে দল। সেই সাথে নৌকা প্রতীক বিধিমালা থেকে বাদ দেওয়ার আহ্বানও জানানো হয়েছে। আবারও নির্বাচনের আগে ইসি পুনর্গঠনের দাবি জানিয়েছে এনসিপি। প্রধান নির্বাচন কমিশনারের সাথে 5 সদস্যের প্রতিনিধি দলের বৈঠকে এসব দাবি তুলে ধরে দলটি। নির্বাচনের প্রতীক হিসেবে জাতীয় প্রতীকের দাবি নতুন নয়, তবে প্রতীক হিসেবে শাপলার দাবি তুলনামূলক স্পর্শকাতর। কেননা শাপলা শুধু একটি ফুল নয়, এটি সংবিধান স্বীকৃত জাতীয় প্রতীকের কেন্দ্রবিন্দু। প্রতীক হিসেবে শাপলা পেতে সিইসির সাথে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রায় 2.5 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলে দলটি। তাদের দাবি, দলীয় প্রতীক হিসেবে শাপলা পেতে আইনগত কোনো বাধা নেই। আলাদা স্বতন্ত্র উপাদান নিয়ে জাতীয় প্রতীকটি গঠিত। তার ভিতরে ধানের শীষ আছে, তার ভিতরে তারকা আছে, তার ভিতরে পাট পাতা আছে এবং শাপলা আছে। এই 4টি আলাদা উপাদানের মধ্যে ধানের শীষ আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক, তারকা একটা দলের প্রতীক। শাপলাকে বাদ দেওয়ার ব্যাপারে যে ব্যাখ্যাটি গণমাধ্যমে নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়েছিল, সেই ব্যাখ্যাটি আসলে আইনগতভাবে একটি ভুল ব্যাখ্যার উপর দাঁড়িয়ে আছে। আমরা সেই জায়গাগুলোতে নির্বাচন কমিশনকে ব্যাখ্যাগুলো জানিয়েছি। শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। এক প্রশ্নের জবাবে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে। নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে, এটা স্ট্রেইট ফরওয়ার্ড, এবং ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সে আইনটারও পরিবর্তন করতে হবে। অনেকে তাদের ব্যক্তি জায়গা থেকে একটা দলীয় মুখপাত্র হিসাবে কাজ করছেন। বৈঠকে প্রতীক তালিকা থেকে নৌকা বাদ দেওয়ার সুপারিশও করেছে এনসিপি। যেহেতু আওয়ামী লীগের নির্বাচনী তাদের যে নিবন্ধন সেটি স্থগিত আছে, অতএব তাদের প্রতীকটিও স্থগিত থাকতে হবে। প্রতীকটি এই তফসিলে অন্তর্ভুক্ত রাখার কোনো সুযোগ নেই। 22 জুন এনসিপি নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায়। এর আগে 17 এপ্রিল নাগরিক ঐক্য এই প্রতীক পাওয়ার আবেদন করে। দুটি দলে শাপলা প্রতীক নিয়ে একাধিকবার ইসির সঙ্গে বৈঠকও করেছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। এদিকে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও প্রতীকের তফসিলে নৌকা আপাতত থাকবে, এই কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ। এছাড়া এখনই শাপলা প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে না বলেও জানান তিনি। রোববার বিকেলে নির্বাচন ভবনে কমিশনার আরও বলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলেও নির্বাচন প্রতীকের তফসিলে নৌকা প্রতীক আপাতত থাকবে। প্রতীকগুলো সব নির্বাচন কমিশনের প্রতীক। এটাকে আওয়ামী লীগের কাছে অ্যালট করা হয়েছিল, বরাদ্দ দেওয়া হয়েছিল। কোন দল যদি নিজে থেকে ডিজলভ হয়ে যায়, অস্তিত্ব যদি না থাকে, তাহলে তার মার্কাটা কিন্তু নির্বাচন কমিশনের কাছে থাকবেই, তার বরাদ্দ পত্রটা বাতিল হইল। আর তাছাড়া ওই দল তো একেবারে নিষিদ্ধ হয় নাই, স্থগিত আছে, স্থগিত থাকবে। আমরা কাউকে দিব না, অ্যালটমেন্ট করবে। জোরপূর্বক ক্ষমতা দখলের রাজনীতি আর সহ্য করা হবে না, পিরোজপুরে এমন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণ অভ্যুত্থানের পর জনগণ আর পুরনো ব্যবস্থায় ফিরতে চায় না উল্লেখ করে তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পথে নেমেছে এনসিপি। পিরোজপুরের পাশাপাশি ঝালকাঠিতেও পদযাত্রা এবং পথসভায় অংশ নেন কেন্দ্রীয় নেতারা। এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার 13তম দিন। পিরোজপুর শহরের সিও অফিস এলাকা থেকে শুরু হয় পদযাত্রা। বিভিন্ন সড়ক হয়ে শহীদ মিনারে পথসভায় অংশ নেন কেন্দ্রীয় নেতারা। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তার বক্তব্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতনের কথা তুলে ধরেন। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গুম, নির্যাতন, দখলদারিত্ব আর জোর করে ক্ষমতা দখলের রাজনীতি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। অত্যাচারে তারা ব্যবসা করতে পারতেছিল ঠিক মতো। আপনারা ঢাকায় বিভক্ত ঘটনা লিখেছেন,
কিভাবে পাথর মেরে আমাদের এক ব্যবসায়ীকে দখলদারিত্বের অন্তর্কন্ডলের কারণে মেরে ফেলা হয়েছে। এ সময় নাহিদ ইসলাম আরো বলেন, গণ অভ্যুত্থানের পরে কেউ কেউ শুধু ক্ষমতা ও দ্রুত নির্বাচন চাইছে, তাদের কাছে সংস্কার গুরুত্ব পাচ্ছে না। আমরা বলেছিলাম দেশের সংস্কার লাগবে, রাষ্ট্রের সংস্কার লাগবে। আমরা পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না। সকলে মিলে আসুন এই সরকারকে সহযোগিতা করি এবং দেশটাকে নতুন করে গড়ে তুলি। কিন্তু আমাদের সেই আহ্বানে সবাই সাড়া দেয় নাই। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে। সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। পথসভা শেষে বৃষ্টির মধ্যেই গণসংযোগ করেন কেন্দ্রীয় নেতারা। পরে এনসিপির জুলাই পদযাত্রা রওনা হয় ঝালকাঠির উদ্দেশ্যে। বিকেলে ঝালকাঠি পৌঁছে শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে কর্মী সমর্থকদের নিয়ে পায়ে হেঁটে কাপড়পট্টি এলাকায় যান কেন্দ্রীয় নেতারা। সেখানে অনুষ্ঠিত হয় পথসভা। অতীতের মতো ছাত্রলীগের টর্চার ক্যাম্পাসগুলোতে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা চলতেছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, অতি দ্রুত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনের জন্য ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। পরে পটুয়াখালী অভিমুখে রওনা হয় এনসিপির জুলাই পদযাত্রার গাড়িবহর। জাহিদ হাসান, যমুনা নিউজ। অন্যদিকে ঝালকাঠিতে পথসভা শেষ করে পটুয়াখালী যাওয়ার পথে এনসিপি নেতাদের বহনকারী গাড়িবহর আটকে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষ। এ সময় তারা এনসিপির স্থানীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে ধরেন। বলেন, কমিটিতে গণ আন্দোলনের নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের লোকজনকে জায়গা দেওয়া হয়েছে। এক পর্যায়ে এনসিপির স্থানীয় নেতাকর্মীদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মারামারির ঘটনা ঘটে। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা সেখানে আটকা পড়েন। যদিও দলের আহ্বায়ক নাহিদ ইসলাম মোটরসাইকেলে আগেই ঘটনাস্থল ত্যাগ করেন। পরিস্থিতি স্বাভাবিক হলে এনসিপি নেতাকর্মীরা পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হন। পরে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার পরিকল্পিত চক্রান্তের অংশ, এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, বারবার ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানো বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ 16 জনের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছে বিএনপি। রাজধানীর একটি হোটেলে তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচনে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। অংশ নেন কয়েকজন শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতারা। আগামী দিনের বাংলাদেশের মধ্যপন্থী ধারার রাজনীতির জন্য তারেক রহমানের গুরুত্ব তুলে ধরেন তারা। কোন দল যদি বলে নির্বাচন করে ক্ষমতায় এসে জনগণের ম্যান্ডেট নিয়ে শরিয়া আইন করব, সেই দলের বাংলাদেশের রাজনীতির অধিকার থাকা উচিত বলে আমি মনে করি না। আমরা যারা বাংলাদেশকে একটা ওয়েলফেয়ার বেসড স্টেট করে তুলতে চাই, তাদের সামনে বিএনপি ছাড়া এখন আর কি অপশন আছে আসলে আমি দেখি না। অনুষ্ঠানে সাম্প্রতিক সময় সামাজিক মাধ্যমে বিএনপি ও তারেক রহমানকে নিয়ে নোংরা প্রচারণাকে উদ্বেগজনক বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সাইবার অ্যাটাক হয়েছে আমাদের উপরে। ফর দ্য ফার্স্ট টাইম এবার আমাদের নেতা তারেক সাহেবের উপরে আক্রমণ হয়েছে। তার নাম ধরে, তার কথা বলে, তাকে বিভিন্নভাবে মেলাইন করে তার সম্পর্কে কথা বলেছে, যেটা খুব অ্যালার্মিং। আজকে যে প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে। বড় পরিসরে জাতীয়তাবাদীদের সাইবার যুদ্ধে লড়াই করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। অনুমতির অপেক্ষা করার দরকার নেই, ক্যাম্পেইনগুলোর উত্তর সাথে সাথে দেওয়ার জন্য এই ইয়াংদেরকে এগিয়ে আসতে হবে, তাদেরকে এগিয়ে আসতে হবে। বিএনপির যে বিশাল একটা যুব সমাজ আছে, এইটাকে একটু ইনডক্ট্রিনেট করেন, তাদেরকে বিএনপির রাজনীতিটা মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করতে হবে। এর আগে দুপুরে 2019 সাল থেকে সরকার পতনের আগ পর্যন্ত 11টি গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বিএনপি, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ওই সময় সরকারের শীর্ষ পদে থাকা 16 জনকে অভিযুক্ত করা হয়েছে। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। খুলনায় খাদ্য বিভাগের কর্মকর্তা সুশান্ত কুমারকে অপহরণের অভিযোগে মামলা করেছেন তার স্ত্রী। রোববার রাতে সদর থানায় খাদ্য পরিদর্শক সুশান্তর স্ত্রী লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে উল্লেখ যে শনিবার অপহরণকারীরা ভৈরব নদের 4 নম্বর ঘাট এলাকা থেকে ট্রলারে তুলে নিয়ে যায় সুশান্তকে। পরে অপহরণকারীরা তার পরিবারের কাছে বিপুল অঙ্কের মুক্তিপণ দাবি করে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে, তবে এখনও সুশান্তের অবস্থান জানা যায়নি।
রাজনৈতিক উদ্দেশ্যে জরুরি অবস্থা জারি বন্ধে সংবিধানের 141-এর ক অনুচ্ছেদ সংশোধনে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। রোববার জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার 12তম বৈঠকে সিদ্ধান্ত হয় জরুরি অবস্থা জারি করতে প্রধানমন্ত্রীর স্বাক্ষরের পরিবর্তে অনুমতি নিতে হবে মন্ত্রিসভার, মতামত নিতে হবে প্রধান বিরোধী দলীয় নেতারও। আপাতত জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। কিছু স্বার্থান্বেষী মহলের কারণে ব্যাহত হয়েছে জুলাই আন্দোলনের ফসল। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই ঐক্য আয়োজিত প্রতিনিধি সম্মেলনে অভিযোগ করেছেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। জুলাই অভ্যুত্থানে অংশ নেয় অন্তত 30টি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন এই সম্মেলনে। এ সময় তারা অভিযোগ করেন আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, ক্ষমতার লোভে দেশের কোনো কোনো রাজনৈতিক দলও সেই একই পথে হাঁটছে। বলেন যে জুলাই শহীদদের রক্তের বিনিময়ে যে সরকার গঠিত হয়েছে তারাও এখন পর্যন্ত দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ফ্যাসিস্ট সরকারের অনুগতদের বিতরণ করতে পারেনি। আগামীতেও কেউ দেশ এবং জনগণের স্বার্থ পরিপন্থী কাজ করলে তাদের বিরুদ্ধে আবারও প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা। আমাদের আসলে জুলাইকে 12 ঘাটে বিক্রি করে দিয়েছে বিভিন্ন গোষ্ঠী। আওয়ামী লীগ যে পথে ছিল তাদের নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য মানুষের ওপর অত্যাচার করা, মানুষের ওপর নির্যাতন করা, অন্যের গলা টিপে ধরা, সেম কাজটাই অন্য কোনো দল বা অন্য কোনো রাজনৈতিক দল করছে। খেলার খবর ক্রিকেট। ডাম্বুলাই সিরিজের দ্বিতীয় টি20তে শ্রীলঙ্কাকে 83 রানে হারিয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে 7 রানেই সাজঘরে দুই ওপেনার পারভেজ ইমন আর তানজিদ তামিম। এরপর তৃতীয় উইকেটে লিটনের সাথে 69 রানের জুটিতে দলকে টেনে তোলেন হৃদয়। এরপর 25 বলে 31 রান করে হৃদয় ফিরলে দ্রুতই আউট হন মিরাজ। তারপরই শামীমকে সাথে নিয়ে লিটনের 39 বলে 77 রানের অনবদ্য এক জুটি দলকে এনে দেয় চ্যালেঞ্জিং টোটাল। নির্ধারিত ওভারে 7 উইকেট 177 রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে উইকেট হারায় লঙ্কানরা। শরীফুল রিশাদের দারুণ নৈপুণ্যে 30 রানেই শেষ 4 উইকেট। 73 রানেই 7 উইকেট হারিয়ে মুখ থুবড়ে পড়ে লঙ্কানদের ব্যাটিং লাইন। এই জয়ে সিরিজে 1-1 সমতায় ফিরল বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক লিটন দাস। ফুটবল অনূর্ধ্ব-20 নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবর। তৃষ্ণা রানীর শেষ মুহূর্তের ম্যাজিকে নেপালকে 3-2 গোলে হারিয়েছে বাংলাদেশ। কিংস অ্যারিনায় ম্যাচের শুরু থেকেই নেপালকে চাপে রেখে খেলেছে বাংলাদেশ দল। 14 মিনিটে পরিকল্পিত আক্রমণে জটলার মধ্য থেকে বল পেয়ে বাংলাদেশকে 1-0 লিড এনে দেন সিনহা জাহান শিখা। 36 মিনিটে সাগরিকার দারুণ ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ হয় লাল সবুজদের। আর দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে আক্রমণের ধার বাড়ায় নেপাল। খেলার 55 মিনিটে মেজাজ হারিয়ে হাতাহাতি জড়িয়ে লাল কার্ড দেখেন বাংলাদেশের সাগরিকা এবং নেপালের সিমরান রায়। ম্যাচের 77 মিনিটে বাংলাদেশকে অনাকাঙ্ক্ষিত এক ভুলে সফল স্পট কিক থেকে নেপালের হয়ে ব্যবধান কমান আনিশা রাজ। 9 মিনিট পর দারুণ বোঝাপড়ায় দলকে 2-2 গোলে সমতায় ফেরান মিনা দেওবা। খেলা যখন নিশ্চিত জয়ের দিকে এগোচ্ছিল তখন শেষ মুহূর্তে দারুণ প্রেসিংয়ে বাংলাদেশকে জয় এনে দেন তৃষ্ণা রানী।